আসসালামু আলাইকুম। আমি আশা গার্হস্থ্য বিজ্ঞান নিয়ে চলে এসেছি মানববিজ্ঞানের পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য, গার্হস্থ্য বিজ্ঞানের দ্বিতীয় পত্রের ৮ম চ্যাপ্টার। মানসিক স্বাস্থ্য নিয়ে একটু কথা বলি আগে। তো সলভ ক্লাস করবো, এরপর সব মানে অ্যাজ ইউজুয়াল যা করি সলভ ক্লাস আলোচনা করি, এমসিকিউ নিয়ে আলোচনা করি, চ্যাপ্টারের ভেতরেও খুঁটিনাটি কিছু আলোচনা করার চেষ্টা করি আর কি। তো মানসিক স্বাস্থ্য কি? তো একটা মানুষ হাসি খুশি থাকবে, ভালো থাকবে, তার সোজা কথা বলতে যে তার মনের দিক দিয়ে সে সব ভালো হাসি খুশি থাকাটাই হচ্ছে মানসিক স্বাস্থ্য। আমি কিছুদিন আগে না একটু কিছু মানে মেবি ৩-৪ দিন আগের কথা, একটা ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সারকে দেখলাম আত্মহত্যার একটা নিউজ দেখলাম। তো ওই নিউজটা ছিল বেসিক্যালি কিসের জন্য, যে তার ফলোয়ার কমে যাচ্ছে, এসব হ্যান-ত্যান। এটা তো খুবই মানে আসলে কি মানুষটা মানসিক দিক দিয়ে সুস্বাস্থ্য ছিল? কিংবা যারা ইয়াং, মানে এটা অনেক বেশি দেখা যায় ইয়াংদের মধ্যে, যারা পড়াশোনা কিংবা এই যে হয়তো ভালো রেজাল্ট হলো না কিংবা কোথাও চান্স পেলো না নিজের মনের মতো জায়গায়, তো এই যে যারা এইসব জায়গা থেকে কিংবা যেকোনো জায়গা থেকে যখন কেউ আত্মহত্যা করে, কিংবা অনেকে আত্মহত্যা করার চেষ্টাও করে, কেউ হয়তো বা মানে তার আত্মহত্যার জায়গা থেকে সে করতে পারে, আবার অনেকে পারে না। তো অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি যে তারা মানসিকভাবে সুস্থ ছিল? আর আবার আমরা যারা মানসিকভাবে হয়তো বা আত্মহত্যা করার চেষ্টা করি না, এর মধ্যেও দেখা যায় যে আমাদের আশপাশের মানুষ হাসি খুশি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারাও হয়তো বা মানসিকভাবে সুস্থ না। তো আসলে আমাদেরকে সবভাবে আমাদের পরিবেশ, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ অনুযায়ী আমাদেরকে সবসময় সাধ্যমতো হাসি খুশি, যেকোনো পরিবেশের মধ্যে ভালো খারাপ থাকবে, খারাপটাকে একটু মেনে নিয়ে ভালোর সাথে অ্যাডজাস্ট করা, এই সব কিছু মেনে নিয়ে যখন আমরা মানে মানসিকভাবে কি বলে স্বতঃস্ফূর্ত থাকবো, সেটাই সুস্থ মানসিক স্বাস্থ্য। আর একটা ব্যাপার ছিল, যেটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের সাথে প্রজনন স্বাস্থ্য নিয়ে। প্রজনন স্বাস্থ্যটা কি? যখন হচ্ছে গিয়ে প্রজনন স্বাস্থ্য আসলে বলতে, যখন একটা মহিলা প্রসবকালে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার হয়, সেটাই হচ্ছে প্রজনন অঙ্গ প্রত্যঙ্গ। তো বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশে আমরা দেখি যে বাংলাদেশ বলি কিংবা কিছু বাংলাদেশের বাইরে, এখন ভারত বলি, মানে কিছু রুরাল এরিয়াতে মহিলারা এখন অনেক অসচেতন এই বিষয়গুলো নিয়ে। তো অনেক মহিলারাই প্রজনন স্বাস্থ্যের বেলায় দেখা যায় কি তারা সুস্বাস্থ্যের অধিকারী না, অনেক সমস্যা থাকে। এটা আমরা হচ্ছে গিয়ে অনেকে সচেতন থাকি, চিকিৎসা করে হয়তো ঠিক হয়ে যায়। বেশিরভাগ মানুষ অসচেতন থাকার ফলে তাদের মধ্যে দেখা যায় কি নানা রকম ঝুঁকি চলে আসে। কিন্তু আজকে আমরা এই প্রজনন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য নিয়েই আলোচনা করব। আমাদের সব ক্লাসটা ইনশাল্লাহ পুরোটা কমপ্লিট করার চেষ্টা করবো আর কি। তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, কোন শব্দ থেকে মানসিক শব্দটি এসেছে? কোন শব্দ থেকে মানসিক শব্দটি এসেছে? হতাশা, শরীর, গমন ও স্বাস্থ্য। মানসিকটা আসলে কি, যে কোথা থেকে এসেছে? হতাশা থেকে তো মানসিক শব্দটা আসবেই না। শরীর তো শারীরিক সুস্থতা, ওটা তো আলাদা। মানসিক আর শারীরিক দুটো পাশাপাশি, কিন্তু দুটো তো হয়তো মানুষ দুটা পাশাপাশি হলেও আবার দুটো একও না। গমন, স্বাস্থ্য, কোন শব্দ থেকে মানসিক শব্দটি এসেছে? আসলে গমন শব্দটি থেকে মানসিক শব্দটির উৎপত্তি হয়েছে। আচ্ছা, গমন শব্দ থেকে মানসিক শব্দটির উৎপত্তি হয়েছে, কেননা হতাশা এটা তো আসবে না। শরীর স্বাস্থ্য থেকে মানসিক শব্দটি আসেনি। আচ্ছা, মানসিক স্বাস্থ্য কি ধরনের ধারণা? মানসিক স্বাস্থ্যটি কি ধরনের ধারণা? স্থির, গতিশীল, ধ্রুব আর চলমান। তাই স্থির না, একটা মানুষ মানসিকভাবে সবসময় এক জায়গায় স্থির থাকে না, কিংবা ধ্রুব মানে কখনোই পরিবর্তন হবে না, বা চলমান হ্যাঁ এটা পরিবর্তন হবে। এগুলো কোনোটাই মানসিক স্বাস্থ্যের সাথে যায় না। একটাই যাবে, সেটা হচ্ছে গতিশীল। কারণ আমরা মানসিকভাবে সবসময় আমাদের চিন্তা, মানে আমরা সবসময় কিছু না কিছু চিন্তা করতেই থাকি, এটা একটা গতিশীল প্রক্রিয়া, এটা চলতেই থাকে আর কি। তো মানসিক স্বাস্থ্য কি ধরনের ধারণা? এটি একটি গতিশীল ধারণা।
আহ, গতিশীল ধারণা। আচ্ছা, মনোবিদদের মতে মানুষের সকল আচরণ কিরূপ? জীবনমুখী, পরিবর্তনশীল, বাস্তবমুখী, উদ্দেশ্যমুখী। আসলে আমরা মানসিকভাবে সুস্থ হই, মানসিকভাবে অসুস্থ হই, মানে যাই বুঝাই না কেন, আমাদের মধ্যে যখনই কোনো আচরণ আসে সেটা আমরা যে পরিবেশের মধ্যে যে আমরা যখন রিয়াকশন করি, ওটা ওই পরিবেশের উপর উদ্দেশ্য করেই করা হয়। ওই পরিবেশকে উদ্দেশ্য করে আমাদের মধ্যে থেকে আচরণটা আসে, কিংবা আমাদের আচরণগুলো আসে। তো এই জন্যই মনোবিজ্ঞানদের মতে মানুষের সকল আচরণই উদ্দেশ্যমুখী। অনেক আচরণ আমরা বাস্তব যে হয়তো অনেক পরিবেশের মধ্যে এটা করা ঠিক না, তারপর আমরা করে ফেলি। ওই সময় হয়তো আমাদের মনে হচ্ছে যে এটাই ঠিক, তো ওই পরিবেশের জন্য। এই জন্য বাস্তবমুখী বা পরিবর্তনশীল, জীবনমুখী না। মনোবিজ্ঞানীদের মতে মানুষের সকল আচরণই উদ্দেশ্যমুখী। মানসিক স্বাস্থ্যের উপাদান কোনটি? পরনির্ভরশীলতা, আত্মনির্ভরশীলতা, উগ্র আচরণ, খিটমিটে। এই যে মানুষ কখন সে মানসিকভাবে সুস্থ থাকবে, কখন? এই পরনির্ভরশীলতা, মানুষ যদি অন্যের উপর, মানে আমরা যখন কারোর উপর খুব বেশি ডিপেন্ডেবল হয়ে যাই, আসলে কি আমরা মানসিকভাবে ভালো থাকি? সেই মানুষটা আমাদের কন্ট্রোল করতে পারে। কিংবা উগ্র আচরণ, খিটমিটে মেজাজ, এগুলো তো আসলে সুস্থ স্বাস্থ্যের মানুষের সাথে যায় না। তাহলে মানসিক স্বাস্থ্যের উপাদান কোনটি? আত্মনির্ভরশীলতা। নিচের কোনটি বংশগতির নির্ধারক? সামাজিক পরিবেশ, জিন, পুষ্টিকর খাদ্য এবং নিউরন। সামাজিক কোন বংশগতির নির্ধারক কোনটি? আমরা সবাই জানি জিন। ঢাকা বিভাগে পরিচালিত জরিপ অনুযায়ী কত শতাংশ শিশু মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে? কত? এগুলো হচ্ছে, এটা কেমন? 18.4। 18.4ই দেওয়ার কথা। যে এটা হচ্ছে কি ঢাকা, এটা হলো কত সাল বলা হয়েছে না, মানে রিসেন্ট। এটা বই থেকে, তো রিসেন্ট বইতে এটাই দেওয়া আছে, 18.4। এটা আনসার হবে 18.4। আচ্ছা, কোন পরিবেশে শিশুর দৈহিক ও মানসিক সুস্থতা বিকশিত হয়? কৃত্রিম, পরিচ্ছন্ন, প্রাকৃতিক। কৃত্রিম তো বাদ, মানে কৃত্রিম পরিবেশে তো শিশুর দৈহিক মানসিক সুস্থ বিকাশটা হবে না। আর পরিচ্ছন্নতা হতে পারে, হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশ, হ্যাঁ। কিন্তু এই প্রাকৃতিক পরিবেশ, তারপরে একটা সুন্দর পরিবেশ, এটা কোথায় থাকে? একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে পরিবেশ পরিচ্ছন্ন, প্রাকৃতিক, এই ব্যাপারটা থাকে। তো সুষ্ঠু পরিবেশেই একমাত্র একটা শিশুর দৈহিক এবং মানসিক বিকাশটা ভালো হয়। শিশুদের প্রকৃতি কেমন হয়? অস্থিতিশীল, অশান্ত, অনুকরণপ্রিয়, সহানুভূতি। মানে স্বভাবতই যেটা হয়, বাচ্চারা ছোটবেলা থেকে কিন্তু যেটা হয়, খুবই অনুকরণপ্রিয় হয়। খুবই অনুকরণপ্রিয় বলতে তারা যা দেখে সেটাই করবে। তো এর মধ্যে যদি কাউকে অশান্ত, বাসার পরিবেশ সবসময় অশান্ত থাকে, দেখে যে তার মধ্যে ওটাই চলে আসে। কিংবা অসহানুভূতি, সে যদি দেখে যে তারপর আমি মানুষগুলো খুব বেশি মানুষের প্রতি মানে সোয়াদয়, কিংবা মানুষের সাথে খুব ভালো, কি বলে, ভালো সম্পর্ক থাকে, বাচ্চাটার মধ্যেও ওই ব্যবহারগুলো আপনা আপনি চলে আসে। তো এগুলো আসে হচ্ছে অনুকরণ থেকে। তো শিশুদের প্রকৃতি আসলে অনুকরণ প্রিয়। পিতামাতার অতিমাত্রা স্বীকৃতিসূচক মনোভাব শিশুর আচরণের উপর কি প্রভাব ফেলে? দায়িত্ববান করে তোলে, পরনির্ভরশীল করে তোলে, ভীতু করে তোলে, স্বার্থপর, জেদি করে তোলে। অতিমাত্রায় স্বীকৃত। অতিমাত্রায় স্বীকৃত বলতে এখন আমরা যখন, মানে সোজা সাপটা কথাই, যে বাচ্চা যখন যা বলবে সেটাই করতে হবে, কিংবা যখন যা চাইবে তখন সেটাই দিতে হবে। তাকে সবসময় তার মন মর্জির উপর মানে চলতে হবে। তাকে না শব্দটা যখন কেউ চেনাবে না কিংবা জানাবে না, তখনই বাচ্চাদের মধ্যে এই যে হ্যাঁ 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 অতিরিক্ত স্বীকৃতিমূলক, মানে যখন পরিবেশ দেওয়া হবে, তখন বাচ্চা কি হবে? বাচ্চা স্বার্থপর ও জেদি হয়ে যাবে। কারণ সবসময় সে সবকিছু তার নিজের মতো করে যখন পেতে শুরু করবে, তখন বাচ্চারা মানে নিজে আত্মকেন্দ্রিক, মাত্রাতিক আত্মকেন্দ্রিক হয়ে যায়, যেটা ঠিক না। মানে একটা ভারসাম্য রেখে বাচ্চার সামনে হ্যাঁ বাচক শব্দও ব্যবহার করতে হবে, না বাচক শব্দও ব্যবহার করতে হবে। তাকে অবশ্যই না শব্দটার সাথে পরিচিত করতে হবে। শিশুর মানসিক স্বাস্থ্য বিকাশের অন্তরায় কোনটি? দারিদ্র্য, সুসম্পর্ক, পরিবেশ, গৃহ,
এগুলো তো থাকলে বাচ্চা সুস্থ মানসিকভাবে বিকশিত হবে। কিন্তু দারিদ্র হচ্ছে শিশুর মানসিক বিকাশে অন্তরে, কারণ দারিদ্র্যের ফলে বাচ্চাটা অনেক কিছু থেকে বঞ্চিত হয়, খাবার থেকে শুরু করে, অর্থ থেকে শুরু করে, তার যে প্রয়োজনীয় জিনিসপত্র, একটা বাচ্চা যখন বড় হয় তার খেলনা থেকে শুরু করে যে যাবতীয় জিনিসপত্র তার দরকার হয় সেগুলো অনেক সময় পায় না। তো দারিদ্রতা অনেক সময় বাচ্চার সুস্থ বিকাশের অন্তরার একটা কারণ হয়ে দাঁড়ায়। প্রজনন স্বাস্থ্য সুরক্ষার জন্য মেয়েদের কত বছর পূর্বে গর্ভধারণ করা উচিত? আচ্ছা, নর্মালি প্রজনন, এটা আনসার কি হবে? 17, 18, 19, 35? কি বলছে মেয়েদের কত বছর পূর্বে? মানে অনেক সময় অনেকের বয়স বেশি হয়ে যায়, বিয়ে অনেক দেরি করে ফেলে, তো দেখা যায় কি যে অ্যাটলিস্ট 35 বছর পূর্বে তার গর্ভধারণ করা উচিত। যদি সুস্থ তার প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় 35 বছরের আগে তাকে গর্ভধারণ করা উচিত, এবং নিচে কমপক্ষে তার 20 থেকে 18 বছর বয়স হওয়া উচিত। অনেক ছোট বয়সেও বিয়ে ঠিক না, আবার অনেক বেশি বয়সে কেউ বাচ্চা গর্ভধারণ করলেও সেটাও প্রজনন স্বাস্থ্যর সুরক্ষা হয় না। আচ্ছা, জন্মের পর থেকে কতদিন বয়স পর্যন্ত শিশুকে নবজাতক ধরা হয়? 14 দিন। একটা শিশুর বয়স যখন 14 দিন পর্যন্ত তাকে নবজাতক মানা হয়। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এইডস রোগ শনাক্ত হয়? কত সালে? 1921 আর 80। 1921 আর 80, সরি 81 আর 80। কত সালে? 1981 সালে। 1981 সালে যুক্তরাষ্ট্রে প্রথম এইডস রোগ শনাক্ত হয়। আজকে আমি যে কোয়েশ্চেন গুলো করছি, কি বলে, মানে কোয়েশ্চেন গুলো সলভ করবো, এর মধ্যে বেশিরভাগই সাল আছে। কেন? কারণ নর্মালি কি আমরা যখন এইডস সংক্রান্ত যে কোনো পড়বো, আমরা কিন্তু মোটামুটি একটা ধারণা আছে যে এইডস কি, কিংবা এটা কিভাবে ছড়ায়, আমাদের কিভাবে প্রতিরোধ করতে হবে। আমরা গিয়ে অপশনগুলো দেখলে একটা মোটামুটি আইডিয়া চলে আসে, তাই না? যে একই স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারগুলো, যে কি বলে, যে একই সুচ একসাথে অনেক মানুষ ব্যবহার করা যাবে না, তারপরে নেশা জাতীয় দ্রব্য, এই ব্যাপারগুলো কিন্তু আমরা জানি। কিন্তু আমাদের কনফিউশন গুলো আসে গিয়ে তোমার যে আমরা যখন কোনো সালের কোয়েশ্চেন আসে, কত সাল কিংবা কত আর্টিকেল, তখন আমাদের একটা কনফিউশন চলে আসে। তো এই জন্য আমরা আজকে বিশেষ করে কিছু সাল সম্পর্কিত কোয়েশ্চেন গুলোই বেশি মার্ক করেছি। কোন দেশে চিকিৎসা বিজ্ঞানীগণ প্রথম এইডস রোগের ভাইরাস আবিষ্কার করেন? জার্মানের চিকিৎসকগণ। আফ্রিকায় কোন দশকে এইডস এর বিস্তার ঘটে? 70 দশকে। 70 দশকে আফ্রিকায় প্রথম এইডস এর বিস্তার ঘটে। কোনটি এইডস রোগের উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থার অন্তর্ভুক্ত? একই সিরিঞ্জে একাধিক ব্যক্তির মাদক গ্রহণ, অপরিশোধিত যন্ত্রপাতি ব্যবহার, এইডস আক্রান্ত ব্যক্তির সাথে স্বাভাবিক মেলামেশা, পরীক্ষিত জীবাণুমুক্ত রক্ত গ্রহণ। কি বলছে? ঝুঁকি বাড়াবে। আমার যখন উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থার অন্তর্ভুক্ত কোনটি? এইডস রোগের আক্রান্ত, এটা তো ছোঁয়াচে না, এটা একজন মানুষ আরেকজন মানুষের সাথে থাকলে, এটা বাতাস বা বায়ুর সাথে মানে এটা ছোঁয়াচে না, বাতাস বা বায়ুর মাধ্যমে একজন আরেকজনের মধ্যে এই ভাইরাসটা যাবে না। অপরিচিত যন্ত্রপাতি এটা হতে পারে। তবে সবচেয়ে বেশি যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যে একই সিরিঞ্জ তাই একাধিক ব্যক্তির মাদক গ্রহণ, যখন একই সুচ ব্যবহার করবে তখন এটা খুবই সম্ভবত যে এর দ্বারা এইডস রোগ ছড়াতে পারে। আবার অনেক সময় হসপিটালে গেলে দেখা যায় কি একটা সুচ দিয়ে একাধিক মহিলাকে ইনজেকশন দেওয়া হয়, তো এগুলো করা যাবে না আর কি। HIV পরীক্ষা করার জন্য প্রতিটি নাগরিককে বছরে কয়বার রক্ত পরীক্ষা করা উচিত? অ্যাটলিস্ট বছরে একবার হলেও স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত। একবার রক্ত পরীক্ষা করানো উচিত HIV-র জন্য। কোন রোগের কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি? এইডস রোগের।
তোমার হচ্ছে গিয়ে করোনা তো পরে আসছে, কত পরে। করোনার হচ্ছে টিকা প্রতিষেধক আবিষ্কার হলেও এইডস রোগের এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। সজীব মাদকাসক্ত। সন্ধ্যার পর তারা কয়েকজন বন্ধু একই সিরিঞ্জ ব্যবহার করে মাদক গ্রহণ করে। এটা কি? এইডস। এই যে এইডস এর কোয়েশ্চেন গুলো মানে খুবই কমন, এই যে এই ব্যাপারগুলো যে আসলে কিভাবে ছড়ায় কিংবা প্রতিরোধ, মানে অপশন গুলো দেখলে বোঝা যায় আর কি যে এটার আনসার কি হবে আর কি। কত সালে বাংলাদেশ জাতীয় এইডস কমিটি গঠন করা হয়? কত সালে এটা হতে পারে? 1985 সালে। 1985 সালে বাংলাদেশের জাতীয় বাংলাদেশের জাতীয় এইডস কমিটি গঠিত হয় 1985 সালে। কোন মন্ত্রণালয়ের আওতায় জাতীয় এইডস কমিটি কাজ করে? স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় জাতীয় এইডস কমিটি কাজ করে। আচ্ছা, কত সালে HIV/AIDS বিষয়ক জাতীয় কৌশলগত পরিকল্পনা অনুমোদিত হয়? 2004 সালে। হ্যাঁ, 22 নম্বর হচ্ছে 2005-এ। 2005-এ HIV এবং AIDS বিষয়ক জাতীয় কৌশলগত পরিকল্পনা অনুমোদিত হয় 2005 সালে। আচ্ছা, নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত বিষয়ক আইন কত সালে পাস হয়? কত সালে পাস হয় নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত বিষয়ক? ওখানে আরেকটা আসতো, এটা বেশি বড় হয়ে গেছে না? হ্যাঁ, এখন ঠিক আছে। এটা কত সালে? 2002 সালে নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত বিষয়ক আইনটি পাস হয় 2002 সালে। তোমরা কিন্তু এগুলো মুখস্থ টুখস্থ একদম ক্লিয়ার করতে হবে। দেখা যায় কি ছোট্ট একটা সাল এইটুকু ভুলে গেলে একবার চলে যায়। বাংলাদেশ সরকার এইডস নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ করে কোন দশক থেকে? 90-এর দশক থেকে। 90-এর দশক থেকে হচ্ছে গিয়ে এটাকে নিয়ে কাজ শুরু হয়। এটা দিকে আসবে 90। অপারেশনের কারণে সুজার মায়ের শরীরে রক্তের প্রয়োজন। রক্ত নেয়ার আগে সুজার কোন কাজটি করা উচিত? রক্তে এইচআইভি উপস্থিতি পরীক্ষা করে নেওয়া। যে কোনো সময় যে কোনো মানুষের রক্ত নেওয়ার আগে আমাদের এই বিষয়টা রক্ত পরীক্ষা করে নেওয়া উচিত। তো এটা ব্যাপার, এইচআইভির সাথে আরো অনেক রোগও থাকতে পারে, তো সেই জিনিসগুলো আমাদের নিশ্চিত হয়ে তারপর রক্ত পরীক্ষা করে নিশ্চিত হয়ে এরপর রক্ত দেওয়া উচিত কিংবা নেওয়া উচিত। আচ্ছা, সার্বজনীন মানব অধিকারে কত আর্টিকেলে বলা হয়েছে প্রতিটি মানুষেরই বেঁচে থাকার অধিকার রয়েছে? আর্টিকেল 3 হচ্ছে আর্টিকেল 3। আচ্ছা, শেষ। ঠিক আছে, এটা হচ্ছে খুব বেশি বড় চ্যাপ্টার ছিল না। আচ্ছা, এই চ্যাপ্টারটা অনেক বেশি বড় ছিল না, আবার অনেক ছোট কিংবা এই ব্যাপারগুলো খুবই মানে কমন আর কি। তো এই ছিল আমাদের হচ্ছে 8ম অধ্যায়ের আলোচনা। যাক, আশা করি তোমাদের উপকার আসবে। তোমরা ভিডিওটি দেখার চেষ্টা করবে সম্পূর্ণ, এবং কোথায় যদি মনে হয় যে না আমাদের এর থেকে আরেকটু বেশি জানা দরকার ছিল কিংবা না আরেকটু ডিটেইলে আমাদের বিশ্লেষণগুলো আমাদের জন্য ভালো হয়, অবশ্যই আমাদেরকে এগুলো কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি ঠিক আছে। আল্লাহ হাফেজ।